বাংলাদেশের কাছে আসলে যে কোনো দল শিক্ষা নিতে পারে। রিসার্চ করে বাংলাদেশকে নিয়ে আসলে তারা একটা ব্যাপারে একমত হতে পারে যে আসলে কিভাবে জেতা ম্যাচে পরাজয় বরণ করে নেওয়া যায়, কিভাবে প্রশ্নবিদ্ধ 11 সাজিয়ে আপনার কাছে রিসোর্সেস থাকার পরেও, আপনার অস্ত্রাগারে দারুণ অত্যাধুনিক অস্ত্র থাকার পরেও কিভাবে তীর ধনুক দিয়ে প্রতিপক্ষের সাথে লড়াইয়ে নামা যায়। আজকে বাংলাদেশ যেভাবে হেরেছে, 7 রানের পরাজয়, বাংলাদেশ অস্ট্রেলিয়ার দেয়ার টার্গেট চেজ করতে গিয়ে শেষ পর্যন্ত অলমোস্ট 190 রান করে ফেলেছে। স্কোর কার্ডটা দেখে মনে হতে পারে, আফসোস জাগতে পারে যে এই স্বল্পের জন্য পারলো না। স্কোর কার্ড দেখে আপনার মনে হতে পারে বাংলাদেশ প্লেড কোয়াইট ওয়েল, বাট দ্য ওয়ে বাংলাদেশ এই ম্যাচটা হেরেছে, যেই দারুণ স্টার্টিংটা পাওয়ার পরও বাংলাদেশ এই ম্যাচে গুবলেট করেছে, ইন্টেনশনাল গুবলেট করেছে, এটা ভাই ক্ষমার অযোগ্য। আমি যদি শুরুর গল্প বলি অথবা শেষের গল্প বলি, কোন গল্পটা আগে বলবো? সেই গল্প বলার আগে একটু আব্দুল গাফফার সাকলাইনের গল্পটা বলি। একজন ক্রিকেটারকে আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের আগের ম্যাচে নামিয়ে দিলেন, সেখানটায় যাচ্ছে তাই পারফরমেন্স কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আজকের ম্যাচটা হচ্ছে বাংলাদেশের জন্য ডু অর ডাই, করো অথবা মরো। বেঁচে থাকার জন্য সিরিজে বাংলাদেশকে টিকে থাকতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বাইরে অন্য কোনো পরিকল্পনা করার সুযোগ নেই। সো আপনি কি প্ল্যান করবেন? আপনি প্ল্যান করবেন, যেহেতু আপনার সিরিজের পর সিরিজ আপনার স্ট্রেংথের জায়গাটা হচ্ছে আপনার পেস বোলিং অ্যাটাক। বাংলাদেশ তো অনেকগুলো সিরিজে আলটিমেটলি ভালো করেছে, ইভেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতলো, সেখানটাও কিন্তু বাংলাদেশের পেসারদের একটা বড় রোল ছিল। সিরিজের পর সিরিজে ভালো করা বাংলাদেশ দলের সবচেয়ে স্ট্রেংথের জায়গা যেটা, সেটা হচ্ছে তাদের সুইমিং অ্যাটাক। সেই ডিপার্টমেন্টে আপনি ভোতা করে দিয়ে সুইমিং ডিপার্টমেন্টের দুজন ক্রিকেটার শরীফুল এবং তাসকিন, তাদেরকে আপনি বসিয়ে রেখে আপনি আজও খেলিয়ে দিলেন আব্দুল গাফফার সাকলাইনকে। থাকে না যে লিওনেল মেসি, তার বয়স যতই হোক না কেন, তিনি সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টগুলোতে খেলেন আর না খেলেন, মেসি ইজ মেসি, মেসিকে আমরা খেলিয়ে দিতেই পারি। মেসি যেখানে যান পারফর্ম করেন। আব্দুল গাফফার সাকলাইন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের স্বপ্নে দেখা লিওনেল মেসি, যে তাকে ওই যে গায়েবী স্বপ্ন এসেছে যে সাকলাইনকে খেলিয়ে দেন, পরের ম্যাচে আপনারা জিতে যাবেন, খেলিয়ে দেওয়া হলো। খেলিয়ে দেওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যখন তাসকিন এবং শরীফুল এই দুজন ক্রিকেটারের কেউই বাংলাদেশের ডু অর ডাই ম্যাচে 4 ওভার বল করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সামনে চলে আসে, যেটা অবান্তর আমি মনে করি। ঠিক তখন যখন আপনি ডু অর ডাই ম্যাচে সাকলাইনকে খেলিয়ে দেন 4 ওভারে 53 রান 1 উইকেট, ওই উইকেটকে ধরার কোনো মূল্যই নেই। এর থেকে বাজে ডিসিশন, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আর কি হতে পারে? আজকে যখন বাংলাদেশ জেতার পথে রয়েছে, আমি প্রথমের আলোচনা একটু পরে করব। প্রথমে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে, তানজিদ হাসান তামিম যেভাবে ফায়ার স্টার্ট দিয়েছে, যেভাবে পারভেজ হোসেন ইমন ট্রাই করে গেছেন, সেই আলোচনাটা আমি পরে করব। তার আগে শেষ 4 ওভারে আলোচনাটা করি। প্যাথেটিক ভাই, শেষ 4 ওভারে বাংলাদেশের প্রয়োজন 44 রান। শেষ 4 ওভারে বাংলাদেশের প্রয়োজন যখন 44 রান, ইট মিনস 16 ওভার পর্যন্ত বাংলাদেশ ভালোভাবে ম্যাচে ছিল। শেষ 4 ওভারে যখন 44 রান, তখন 17তম ওভারে বাংলাদেশ হ্যাজ গট অনলি 2। বাংলাদেশের যখন প্রতি ওভারে 11 করে করার দরকার, সেই বাংলাদেশ রানা বল 6 বলে 6 রান করতে পারলো না। প্রথম দুটো স্লোয়ার, শামীম হোসেন পাটোয়ারি যেখানে বল মারেন বল হারায়া যায়, বাংলাদেশের সবচেয়ে মানে এই ফরম্যাটের ফিনিশিং এর প্রপার ব্যাটার যাকে মনে করা হয়, সেই তিনি এমন ওয়েতে প্রথম দুটো স্লো বল, এলিসের দুটো স্লো বল খেললেন, টাকালেন, যেন মনে হচ্ছে রাহুল দ্রাবিড় টেস্ট খেলতে নেমেছে অনেক দিন পর সাগরিকার স্টেডিয়ামে। তৃতীয় বল মারতে গেলেন, তিনি আউট হয়ে গেলেন। 3 বলে বাংলাদেশের 0। এরপর আব্দুল গাফফার সাকলাইন নেমে গেলেন। শেষ 4 ওভারে 44 রান দরকার, প্রথম 3 বল 17তম ওভারে ঠেকালেন, কোনো রান হলো না, একটা উইকেটের পতন, এবং যেই দুটো লোপ্পা বল দিয়েছে সেই বলে রান বের করতে পারলেন না শামীম পাটোয়ারি। আব্দুল গাফফার সাকলাইন এমন ভাবে ডিফেন্স করলেন, ছোটবেলা আমরা এরকম করি নাই। এমন ভাবে প্রথম বলটা ডিফেন্স করলেন যে এই বলটা ডিফেন্স করা মানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলতে নেমেছে, এটা হচ্ছে একদম লাস্ট বল, বাংলাদেশের 1 উইকেট রয়েছে, বাকি একটা বল, ওই বলটা ডিফেন্স করলে এই টেস্টটা ড্র হয়ে যাবে, গ্যাবা টেস্ট ড্র হয়ে যাবে। সাকলাইনের ডিফেন্সটা একটু দেখেন, ভেরি ফাস্ট বল যেটা তিনি খেলেছেন, দৃষ্টিকটু, আনপ্রফেশনাল, তিনি এই কাজটা করেছেন, তিনি এই কাজ করেছেন। বাংলাদেশের
17তম ওভারে প্রথম 4 বলে কোনো রানই হইল না, পরের 1 বলে একটা সিঙ্গেল, তারপরে আরেক বলে আরেকটা সিঙ্গেল। শেষ 4 ওভারে যেই দলের দরকার 44, সেই দলের ব্যাটাররা 4 বলে প্রথম কোনো রান নেয় নাই এবং মাত্র 2 রান নিয়ে ওই ওভারে বাংলাদেশের শেষ 3 ওভারে প্রয়োজন পড়লো 42 রান। লাস্ট 3 ওভার্সে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 42 রান। ওই একটা ওভারই বাংলাদেশ আসলে ম্যাচটা হেরে গেছে, যেখানে আব্দুল গাফফার সাকলাইন এসে ওই দারুণ ডিফেন্সটা করলেন এবং শামীম পাটোয়ারি উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন। আপনি ফিনিশারদের রোলটা আব্দুল গাফফার সাকলাইনকে আজকে টিম ম্যানেজমেন্টের যেই বুদ্ধিদীপ্ত ব্যক্তি ওই পজিশনটায় নামালেন, নাম্বার 6 সম্ভবত যেখানটায় নামালেন, এটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আপনি তুলতে পারেন ভাই। যেই ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটের নবিশ, যেই সময় আপনার রান দরকার, হোয়াই নট ইউ শুড চুজ রিশাদ হোসেন? রিশাদকে কেন আপনি সাকলাইনের জায়গায় নামালেন না? আপনি নাসুম আহমেদকে কেন ওই জায়গায় নামালেন না? মুস্তাফিজকেও যদি আপনি নামাতেন, মুস্তাফিজও ট্রাই করতো ছক্কা মারার, বাউন্ডারি লাইনে আউট হয়ে যেত, 11 বলে 13 রান করতো না অন্তত। রিশাদকে, নাসুমকে সুযোগ না দিয়ে সাকলাইনকে নামিয়ে দেওয়া হলো, তাসকিনকে, শরীফুলকে বসিয়ে রেখে সাকলাইনকে খেলানো হলো। বাংলাদেশের এই ডিসিশন মেকিং এর সাথে যেই পণ্ডিত জড়িত ছিলেন, আজকের পরাজয়ের দায় তার একার। এখানটা আমি মনে করি এই পুরো পরাজয়ের দায় এখানটায় বাংলাদেশ হেরেছে। ওই জায়গাটায় বাংলাদেশ শেষ 4 ওভারে তুললো কত জানেন? 44 দরকার ছিল, 43 হলে ম্যাচটাই। বাংলাদেশ 7 রানে হারলো, 36 রান বাংলাদেশ তুলেছে। আব্দুল গাফফার সাকলাইনের ওই 4 ওভারে 53 জায়গায় 4 ওভারে 43 যদি দিতেন আমার তাসকিন বা শরীফুল, বাংলাদেশ এই ম্যাচ জিতে যায়, বাংলাদেশ এই ম্যাচ জিততে পারত। বাংলাদেশ এই ম্যাচ জিততে চায় নাই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখানটায় মনে করেছে যা খুশি তা করা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে কোনো মোমেন্টে, যে কোনো জায়গায়, যে কোনো মোমেন্টামে জিতে যেতে পারে। দাঁড়ালোটা কি? দাঁড়ালো যেটা, আজকের এই ডু অর ডাই ম্যাচটায় বাংলাদেশ যদি জিততে পারতো, যে কনফিডেন্সের জায়গাটা তৈরি হইতো, লাস্ট ম্যাচে বাংলাদেশ যেই কনফিডেন্স নিয়ে সিরিজ নিশ্চিত করার মিশনে নামতে পারতো, পুরো ব্যাপারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। পরাজয়ের দায় কোথায়? আরো কয়েকটা জায়গায় রয়েছে। শামীম পাটোয়ারিকে আমি যথেষ্ট নেগেটিভলি ট্রিট করেছি আজকের এই আলোচনায়। আই এম সরি শামীম, বাট আপনার খেলা আমার আসলে একদম ভালো লাগে নাই। হোয়াট অ্যাবাউট সাইফ হাসান? সাইফ করলেন 43 বলে 33 বলে 42 রান। 33 বলে 42 রান, হোয়েন এভার ইউর টার্গেট ইজ নিয়ার অ্যাবাউট 200 পার ওভারে ইউ হ্যাভ টু স্কোর অ্যাট লিস্ট 10 রানস। সেখানটায় একজন ওপেনার 33 বলে 42 রান, স্ট্রাইক রেট 127। ভয়ঙ্কর দৃষ্টিকটু। আপনি যখন 5.5 ওভার উইকেটে টিকে ছিলেন, আপনি যখন পুরো ম্যাচের অলমোস্ট 30% বল খেলে ফেলেছেন এবং সেখান থেকে আপনার কন্ট্রিবিউশন অনলি 42, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সৌম্য সরকার আউট হয়ে গেছেন, 9 বলে 15 করেছেন, আমার কোনো আফসোস নেই। এই ছেলেটাকে যেভাবে টায়ারিং সিচুয়েশন ক্রিয়েট করে এখানটায় নিয়ে আসা হয়েছে, যথেষ্ট ভালো করেছে। পারভেজ হোসেন ইমন যতক্ষণ ছিল মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ জিতবে। ওই যে 44 রানের দরকার শেষ 4 ওভারে, ওই আলোচনাটা তৈরি হয়েছে, ওই প্রবাবিলিটি, জয়ের প্রবাবিলিটি তৈরি হয়েছে পারভেজ হোসেন ইমনের কারণেই। নাম্বার 4-এ তিনি সেই রোলটা প্লে করেছেন। এবার আসুন অন্য একটা ডিসকাশনে। এই ডিসকাশনটা না আরো বেশি কষ্ট দেয়। বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, বাংলাদেশের প্রথম 5 ওভারে রান কত জানেন? 65। প্রথম 5 ওভারে বাংলাদেশ লুজিং অনলি 1 উইকেট, দে হ্যাভ স্কোরড 65 রানস। এরপরে বাকি যে 15 ওভার বাকি ছিল, 90 বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার কত ছিল? মাত্র 122 রান। 15 ওভারে একটা দলের জয়ের জন্য প্রয়োজন ছিল 122 রান, হাতে 9 উইকেট। সেটা বাংলাদেশ পারে নাই, সেটা বাংলাদেশ পারে নাই। এবং বাংলাদেশ না পারার কারণে, না পারার পেছনে ওই যে ডিফেক্টিভ সিলেকশন, সেটা একটা বড় রোল প্লে করেছে। এটা ক্ষমার অযোগ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হানিমুন পিরিয়ড থেকে বের হয়ে এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা উচিত। সবাই ভালো থাকবেন।